আজ 13 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বানের সাড়া মেলেনি, বৃষ্টির কারণেই সফলতা আসেনি বলছে সিটি কর্পোরেশন। বেঁধে দেওয়া দামে কেনা বেচা হচ্ছে না কোরবানির পশুর চামড়া, দাম অর্ধেকে নেমে আসার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। কোরবানির হাটে অবিক্রিত প্রায় 30% পশু, ঈদের দিন হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন ব্যবসায়ীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দিলেও তাতে সাড়া না দিয়ে সুবিধামতো স্থানে পশু কোরবানি দিয়েছে নগরবাসী। এজন্য সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি না রাখা এবং প্রচারণার অভাবকেই দুষছেন নগরবাসী। তবে কর্তৃপক্ষের দাবি, বৃষ্টির কারণেই সফলতা আসেনি। বৃষ্টি দিয়ে শুরু হয় নগরবাসীর ঈদের সকাল। ঈদ জামাতে অংশ নেওয়ার পর শুরু হয় কোরবানি। এটি গুলশানের একটি সড়ক। পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান থাকলেও এখানকার বাসিন্দারা কোরবানি দিয়েছেন নিজেদের সুবিধামতো স্থানে। গোটা রাজধানীর চিত্রই ছিল এমন। স্থানটা স্যার আমরা জানি না, ঠিক আছে, আমরা তো কষাই, আমরা তো না জানি আমরা জবাই করছি, ঠিক আছে। এখন মনে করেন রক্ত থাকবো না, সব দিয়ে ফেলাম আমরা। কষাই ফ্রি দেওয়ার কথা, ব্লিচিং পাউডার ফ্রি দেওয়ার কথা, কিন্তু এটা ঠিকই বলছে, কিন্তু আমরা ফ্রি পাইনি। বর্জ্য পরিষ্কারের জন্য পলিথিন দিয়েছে কালকে, সে পলিথিনগুলো মানসম্মত না, শিলা বর্জ্য রাখলে সাথে সাথে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এবার 2 সিটি কর্পোরেশন 600-রও বেশি স্থান নির্ধারণ করে দিয়েছিল পশু জবাইয়ের জন্য। কথা ছিল প্রতিটি কেন্দ্রে থাকবে মাওলানা কসাই, সঙ্গে থাকবে ব্লিচিং পাউডার, পলিব্যাগ আর স্যাভলন। কিন্তু বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। এসব স্থানে কেউ কেউ নিজ উদ্যোগে কোরবানি দিলেও পাননি কর্পোরেশনের সহযোগিতা। কোনো হুজুরও দেখি নাই, কোনো কষাই দেখি নাই, কোনো কিছুই নাই, ব্লিচিং পাউডার নাই, কোনো লোক নাই। এখন প্রশ্ন হলো যে এগুলা কি আমরা এখানে ময়লা ফালাবো, কি আমরা পরিষ্কার করবো, না সিটি কর্পোরেশন পরিষ্কার করবো, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। তবে এসব অভিযোগ মানতে নারাজ ঢাকা উত্তরের মেয়র। টেলিভিশনে স্ক্রল দিয়েছি, রেডিওতে দিয়েছি, 3 লক্ষ 3.5 লক্ষ হ্যান্ডবিল বিলি করেছি, প্রেস কনফারেন্স করেছি, কি বলে মাইকিং করেছি এলাকায় এলাকায়। এরপর যদি সাধারণ মানুষ না শোনেন, আমাদের এটা আরো কষ্ট আমাদের জন্য। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি দক্ষিণের মেয়র। এই কার্যক্রমের সফলতা এবং দুর্বলতা দুটোই আমরা সময় যখন শেষ হবে আপনাদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করব। তবে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন 2 মেয়রই। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের নগর ব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ঈদ মোবারক আনিসুল হক। আমরা প্রতিবেদনে যেটি শুনছিলাম সেটির দিকে একটু প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। আপনার যে অনেকেই অভিযোগ করেছেন আপনাদের প্রতিশ্রুতি মতো যে সব সেবা পাওয়ার কথা ছিল সেগুলি তারা যথাযথভাবে পাননি, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? প্রথমত যারা দেখছেন সমস্ত আমাদের দর্শক সম্মানিত, বিশেষ করে ডিএনসিসির যারা দর্শক, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে, সমস্ত কাউন্সিলরদের পক্ষ থেকে। অভিযোগ আমি আজকে দুপুরে যখন আমাদের প্রেস কনফারেন্স করি তখন কিন্তু শুনেছি যে কিছু কিছু জায়গায় অনেকেই কোনো ধরনের সাহায্য পাননি বলে বলছেন। আমি এইভাবে বলি যে ওনারা নিশ্চয়ই হয়তো মিথ্যে বলছেন না, নিশ্চয়ই পাননি অনেক জায়গাতেই অনেকে, কিন্তু আমরা এই জায়গায় একটু গ্যাপ আছে। আমরা ধরেন যদি যেখানে আপনি বলছেন যে 600+ জায়গায় আমরা দাফন করব আর আমরা কোরবানি করব, সেখানে কিন্তু 200টির মতো বা 220টির মতো জায়গায় আমরা নির্ধারণ করেছিলাম যেখানে আমাদের চা দোয়া হবে, আমাদের কসাই থাকবে, আমাদের ইমাম থাকবে, ব্লিচিং পাউডার থাকবে। বাকিগুলোতে আমরা শুধু লোকেট করে দিয়েছিলাম যে এই জায়গাগুলোতে আপনারা করতে পারেন। সারা শহরে যত কোরবানি হয় তত কোরবানি করার মতো স্থান সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড কিন্তু আমরা করিনি। আমরা গতবারের এক্সপেরিয়েন্স থেকে এবার গতবারের চেয়ে কিছু বাড়িয়েছি। হতে পারে উনি আমাদের কোনো যে জায়গাগুলোতে আমরা সার্ভিস দেইনি, আমরা শুধু লোকেট করে দিয়েছি যে এই জায়গাগুলোতে করলে আমরা পরিষ্কার করে ফেলবো, আমাদের লোকরা এই জায়গাগুলোকে
বা আমাদের যারা কাউন্সিলর আছেন সেই জায়গাগুলোকে নিরীক্ষা করেছেন। এছাড়া তো এই মুহূর্তে আমি কি উত্তর দিব ঠিক বলতে পারছি না। তবে আনিসুল হক, আমরা যে একটা জিনিস জায়গা- বোঝা যায় যে অবশ্যই যদি 1/3 জায়গা থাকে যেটা আপনারা পুরোপুরি কাভার্ড করেছেন আর বাকিগুলি আসলে শুধু নির্ধারিত করে দিয়েছেন, সেক্ষেত্রে এই গ্যাপটা হতে পারে। আনিসুল হক, আমি এখানে খুব বেশি ক্রিটিক্যাল হতে চাই না, কারণ আমরা কমিউনিকেশনের ছাত্র হিসেবেও জানি যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনটা যত ধরনের যোগাযোগ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন, এবং সেক্ষেত্রে আমরা যেই ধরনের বিহেভিয়ারালে অভ্যস্ত অন্তত কোরবানির ঈদে, সেটা চেঞ্জ হওয়াটা জরুরি। এইটার ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে একমত আছি। একটা সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে যদি গুছিয়ে করা যায়, সারা পৃথিবীতেই এখন ওইভাবেই হচ্ছে, ফলে আমরাও আর পিছিয়ে থাকতে পারি না, কারণ আমরা এফোর্ড করতে পারি না যেই অবস্থা তৈরি হয় পরবর্তী কয়েকদিন। এবং আমার মনে হয় যে বিগত সময়ে গত ঈদগুলোতে আপনারা যে সাফল্য দেখেছেন, এইবারও নিশ্চয়ই প্রাথমিক ব্যাপারটা হয়তো কিছুটা ঘাটতি থেকে গেছে, কিন্তু বর্জ্য অপসারণের বিষয়টি নিশ্চয়ই আপনারা আরো বেশি আঁটঘাট বেঁধেই কাজ করছেন। আমরা 48 ঘন্টা সময় নিয়েছি আপনাদের কাছ থেকে, কিন্তু আমার মনে হয় যে আজকে দুপুরে যারা গেছেন, যারা ইন্টারভিউ করেছেন, যারা আপনারা মাঠে আছেন, আপনারা আশা করি দেখেছেন যে 70% শহর কিন্তু মোটামুটি পরিষ্কার। এখন আমরা যে জায়গাগুলোতে মার্কেট হয়েছে এবং কোরবানি হয়েছে অনেকগুলো জায়গায় বেশি বেশি করে, সেই জায়গাগুলোতে আমরা আরো আমাদের লক্ষ্য বেশি করছি। 48 ঘন্টা না, 24 থেকে 30 ঘন্টার মধ্যেই মোটামুটি ভাবে শহর পরিষ্কার হয়ে যাবে। বেশ প্ল্যান করেই করা, কিন্তু তারপরেও যে কোথাও একটু ফোঁটা পাওয়া যাবে না ক্যামেরায় চাইলে, এটা ঢাকা শহরে সব জায়গাতেই সম্ভব। তবে ইন জেনারেল ঢাকা শহর পরিষ্কার হয়ে গেছে, এবং কালকে সকালে বেরোলেও আপনারা কিন্তু এই 12-14 ঘন্টার মধ্যেই অনেক পরিষ্কার দেখতে পাবেন। আনিসুল হক, যেটি প্রথমে যে বলছিলাম যে এই কোরবানি দেওয়ার যে প্রক্রিয়াটি আপনারা শুরু করেছেন, এটি অবশ্যই ভালো এবং সামনের দিকে এটি এগিয়ে নেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা জানি 2 সিটি কর্পোরেশনের বেশ কিছু হাতছাড়া হয়ে যাওয়া মাঠ বা মাঠের মতো কিছু জায়গা আছে, সেইগুলিকে এনে এই ব্যবস্থাপনার মধ্যে যাতে আনা যায়, কারণ আমরা জানি যে যদি একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে হয়তো আপনাদের এই ব্যবস্থাপনাটা 600 থেকে আরো অনেক কমিয়ে এনেও এর চেয়ে বেশি সেবা দেওয়া সম্ভব। সরাসরি এর উত্তর দেওয়া খুব সহজ নয়। আমাদের এক্সপেরিয়েন্স যা বলে গতবারের তুলনায় হয়তো কিছু বেশি এবার কোরবানি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে এর চেতনা আসা বা এটিকে একটি অভ্যাসে যদি পরিণত করতে হয় অনেক সময় লাগবে। একটি মাঠের কাছে গরুকে হাঁটিয়ে নিয়ে যে হয়তো আপনার কোরবানি করা সম্ভব, কিন্তু ওই মাঠটি যদি দূরে হয়ে যায় আর সারাদিনে হাজার হাজার কিন্তু কোরবানি হয়, সেই গোশত পরিবহন করা, তার ডিস্ট্রিবিউশনে এখনো আমরা অভ্যস্ত নই। তবে আমি মনে হয় যে আগামী দিনগুলোতে এর চেয়ে কিছু বাড়বে। লোক আস্তে আস্তে বদলাচ্ছে। এই যে আমি বলছি আপনাকে যে শহর 70% পরিষ্কার হয়ে গেছে, তার কারণ হলো যারা আজকে কোরবানি করছেন সাধারণ মানুষ, তারা সচেতন হচ্ছেন, এবং তারা সচেতন হচ্ছেন বলেই পরিষ্কারের এই গতি অনেক বেশি, এবং আমরা তার সঙ্গে সহযোগিতা করে অনেক তাড়াতাড়ি একটি ফল আনার চেষ্টা করছি। সুতরাং আমাদের এবং সাধারণ যারা কোরবানি করছেন তাদের যৌথ প্রচেষ্টায় এই কাজগুলো হচ্ছে। আর এই আপনি মাঠের কথা বললেন, এখনো কিন্তু মাঠেই হচ্ছে, বড় বড় মাঠের কোনাতেই হচ্ছে, কিন্তু মানুষ সেভাবে এখনো এগিয়ে আসছেন না বিভিন্ন রকমের সুবিধা অসুবিধার জন্য। ভবিষ্যৎ বলবে, আমরা তো চেষ্টা করেই যাব। একটা সময় আসবে যখন এটাই প্রথা হয়ে দাঁড়াবে। আমরাও চাই যে সেই সময়টা আসুক, কিন্তু সেটা যদি আপনাদের পরিকল্পনার মধ্যে থাকে, কারণ আপনি সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি ধরেছেন যে আসলে মানুষ তার অনেক সুবিধা চায়, এবং সেটা যদি আধা কিলোমিটার দূরে হয় তাহলে হয়তো এটাতে উদ্বুদ্ধ করা খুব কঠিন। সেই ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থাপনা যদি তৈরি করা যায় তাহলে হয়তো এটা সম্ভব। তার কারণ হচ্ছে যে এই বর্জ্যটি আপনি জানেন যে অনেক বেশি হয়, এবং কোরবানি ঈদের পরেই কিন্তু ঢাকা শহরে যেটা আর একটা চ্যালেঞ্জ চলে আসে, শুধু যে ময়লা বা দুর্গন্ধ তাই না, মশার যন্ত্রণা অনেক বেড়ে যায়। ফলে নগরবাসীও আপনি যেটি বলছেন যে সহযোগিতা এগিয়ে আসা প্রয়োজন। ফলে এই ব্যবস্থাপনাটার দিক থেকেও আপনারা যদি একটা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছেন কিনা। পরিকল্পনা একটি একটি করে বছর করে এগোচ্ছে, এবং এটাকে তো আর বন্ধ করা হবে না।
সুবিধা বাড়ানোর জন্যই প্রচেষ্টা নেওয়া হবে। আশা করছি, যেমন আমরাই আজকে কথা বলছিলাম যে স্লটারিং হাউস বাড়ানো, মডার্ন স্লটারিং হাউস প্রত্যেক ওয়ার্ডে করা, এটি যদি আগামী 2-4 বছরের মধ্যে আমরা কিছু করতে পারি সেটি একটি সুবিধা এনে দেবে। প্রচেষ্টা তো থাকবেই, কারণ একটি কাজ শুরু হলে সময় নেয় সেটি সম্পূর্ণভাবে প্রস্তুত হবার। সেই সময় নেওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধারণ করতেই হবে। এখন আবর্জনা পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের জন্য সুবিধা এই জন্য যে যেহেতু ঢাকা শহরটা এখন তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে একটু ফাঁকা আছে, কাজ করার জন্য যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তারা একটা ফেভারেবল কন্ডিশন পাচ্ছেন। তা তো নিশ্চয়ই এখন যেখানে আধা ঘন্টা লাগতো সেখানে 15 মিনিটে যাওয়া যাচ্ছে। তবে আমাদের যে এলাকায় আমরা ময়লা নিয়ে যাই, গাবতলী আমিনবাজার এলাকায়, সেখানে এখনো ভিড় আছে, কারণ অনেক ময়লা নিয়ে যেতে হয় আমাদের সেই রাস্তায়। তবে আপনারা নিশ্চিন্ত থাকেন যে অন্যান্য বারের চেয়ে খারাপ হবে না। ঢাকা শহর আগের থেকে এখন অনেক পরিষ্কার। ঢাকা উত্তরে আগে অন্তত 50 বা 60টি জায়গায় অনেক বড় করে স্তূপ হতো, অনেক বড় করে ময়লা থাকতো। এখন আপনারা 2-3টি জায়গার বেশি খুঁজে পাবেন না যেখানে রাস্তার উপরে অনেক বড় করে স্তূপ করা আছে। তার কারণ হলো যে আমরা এসটিএস বানিয়ে ফেলেছি। 72টি এসটিএস বানাবো বলে কথা দিয়েছিলাম, 63টি এসটিএস বানিয়ে আমরা অপারেশন করছি। আর 7-8টি জায়গা আমরা এখনো পাইনি, 3-4টি বানাচ্ছি। সুতরাং ঢাকা শহরে বড় স্তূপ করা ময়লা 70-80% নেই। এবং উত্তর বা দক্ষিণ যাই বলেন, একটু হেঁটে দেখেন, আগের চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি পরিষ্কার। এসটিএস গুলি অবশ্যই যথেষ্ট সুবিধা দিচ্ছে নগরবাসীকে। আপনার অভিজ্ঞতা কি এই বছর এসটিএস গুলি যেহেতু প্রায় বলা যায় যে প্রায় 90% মতোই কাজ করছে, ফলে এইটা আপনাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে কিনা এই ব্যবস্থাপনায়? আমাদেরকে বাড়তি সুবিধা তো নিশ্চয়ই দিয়েছে। এই যে আমাদের সারা রাস্তা ফেলে ফেলে আসা হতো, এই 500-700 গজ মিলে রাস্তায় স্তূপ হয়ে যেত সমস্ত ময়লা, লোক গন্ধে হাঁটতে পারতো না। আমরা ঢাকা শহরে এখন 60টির বেশি এসটিএস অপারেট করছি। গত 4-5-6 মাস আমাদের কাছে কিন্তু বেসিক্যালি কোনো কমপ্লেইন আসেনি। আমরা ভয় পেয়েছিলাম যে এলাকার লোক থাকতে পারবেন না, কিন্তু আমরা ম্যানেজমেন্টটা যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সারাদিন ওখানে ময়লা নিয়ে আসা হয়, রাতে সেই ময়লা আমিনবাজারে নিয়ে যাওয়া হয়। সুতরাং এর পরিবেশ নষ্ট হচ্ছে না। সেদিক থেকে আমরা যদি আর 10-15টি এসটিএস করতে পারি, আরো জায়গা পাই, এই সমস্যা থাকবে না। তখন প্রতিদিনের ময়লা পরিষ্কার করার সমস্যা থাকবে। আমরা আশা করি যে এই উপকার এখন ঢাকা নর্থ যারা অধিবাসী আছেন তারা পাচ্ছেন। আনিসুল হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না কোরবানি পশুর চামড়া। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের অর্ধেক দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে আড়তদাররা বলছেন লবণ ছাড়া কাঁচা চামড়াই কিনতে হচ্ছে নির্ধারিত দামে। লবণের বাড়তি দামের কারণে নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছে তারা। এবার কোরবানির পশুর চামড়ার দাম গতবারের চেয়ে 10% কম নির্ধারণ করা হয়। রাজধানীতে গরুর লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 50 টাকা, রাজধানীর বাইরে 40 টাকা। সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া বর্গফুটে 20 টাকা ও বকরির চামড়া 15 টাকায় সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। কোরবানির পর এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে চামড়া সংগ্রহ। তবে এবার দাম কম পাওয়ার অভিযোগ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতবার যে চামড়াটা বিক্রি করছি 2200 টাকা 2100 টাকা, সেই চামড়া এখন 1550 টাকা করে বিক্রি করতে, তাহলে আপনার লস নাই? এবার আমার 30টা চামড়া কিনা, এইখানে আইসা আমি হতভম্ব হয়ে যায়, মাথায় হাত, আমি 1500 টাকা করে আমি বিক্রি করতেছি। অন্যদিকে আড়তদাররা বলছেন লবণযুক্ত চামড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই বিক্রি করতে হবে তাদের। এজন্য লবণের বাড়তি দামকেই দুষলেন তারা। গতবার যে আমরা যে লবণের বস্তা 74 কেজি লবণ কিনেছি আমরা 450 টাকায়, ওই লবণের বস্তা আমাদের কিনতে হচ্ছে 1450 টাকায়, প্রায় 1000 টাকা বেশি। সুতরাং চামড়ার রেটটা যেটা দিয়েছে তার থেকে একটু বেশিই হবে। অন্যান্য বছর সংরক্ষণ ও নির্দিষ্ট সময়ে চামড়া না পাওয়ায় 20 ভাগ চামড়া নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে এবার সময় মতো চামড়া সংগ্রহ হওয়ায় নষ্ট হবার আশঙ্কা কম।
আমাদের পুরো বছরের যে চামড়া আমদানি হয় এই 20% চামড়াই কিন্তু নষ্ট হয়ে যায় শুধু এই কোরবানির সময় আপনার এই গরমের কারণে এবং সময় মতো লবণ না দেওয়ার কারণে। আমার মনে হচ্ছে এবছর আমরা এটা কমিয়ে প্রায় 2-3% নামিয়ে আনতে পারবো। চামড়ার পাচার ঠেকাতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্যানারি মালিকরা। উমুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং যশোর থেকে সহকর্মী জিয়াউল হক। হাসিবুর রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাই যে চামড়ার বেচাকেনা বগুড়া বা উত্তরাঞ্চলের চিত্রটা কেমন দেখছেন? জাহিদ ভাই, আপনি জানেন যে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে চামড়ার বাজার সেটা কিন্তু নাটোরে। সেখানে শুরু হবে আসলে আগামীকাল থেকেই এই চামড়ার কেনা বেচা। তবে অন্যান্য জেলায় কিন্তু সকাল থেকে অর্থাৎ কোরবানি হবার 4 থেকে 5 ঘন্টার মধ্যেই চামড়া কেনা বেচা শুরু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু একটা বেশ বড় ধরনের আয়োজন আছে চামড়া কেনা বেচা। সবগুলো এলাকাতেই একই রকমের। তবে চামড়া এবার বেচা কেনা নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যেই অসন্তোষ রয়েছে। যারা পাইকারি কিনছে তাদেরও যেমন অসন্তুষ্টি রয়েছে, যারা খুচরা সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রি করছে তাদেরও অসন্তুষ্টি রয়েছে। আমি একটু আগে একজন পাইকারি ক্রেতার সাথে কথা বললাম, তিনি যেটা আমাকে জানান যে গত বছরের চেয়ে এবার চামড়ার দাম অন্তত 25% মতো কম বলে তারা আমাকে ধারণা দিয়েছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুপুরের আগ পর্যন্ত যে চামড়াগুলো কেনা বেচা হয়েছে সেগুলোর একটা মোটামুটি দাম ছিল, কিন্তু যতই সময় পার হচ্ছে ততই চামড়ার দাম কমে যাচ্ছে। আমি একটু আগে ঠিক এই অনুষ্ঠানটি শুরু হবার একটু আগে একজন বিক্রেতার সাথে কথা বলেছি। সে বিক্রেতা যে আমাকে জানিয়েছেন যে তিনি যে দামে চামড়া কিনেছেন, 2000 টাকায় একটি গরুর চামড়া কিনেছেন, সেটাকে তার বিক্রি করতে হবে 16 থেকে 1700-র মধ্যে, এমনটাই তাকে বলা হচ্ছে। আর এর কারণ হিসেবে তারা বলছে যে যারা পাইকারি ক্রেতা তারা লবণের দামকেই দুষছেন। সেই সঙ্গে তারা বলছে যে যদি সরকার দামটা না বেঁধে দিত চামড়ার, বা যারা এই ট্যানারি মালিক তারা যদি সরকারের সাথে আলোচনা করে দামটা বেঁধে না দিত, তাহলে হয়তো এতটা ক্ষতি তাদের হতো না। হাসিবুর রহমান, আমাদের সঙ্গে থাকুন। আমরা যশোরে যাব জিয়াউল হকের কাছে। জিয়াউল হক, যশোরের চামড়া বেচা কেনার পরিস্থিতি কি? আমি বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, যেহেতু আসলে এই অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট রাজারহাট আসলে কিন্তু শনিবার সেখানে হাট বসবে। তো এ পর্যন্ত আসলে আমি যে জায়গাগুলো ঘুরে দেখেছি সেখানে আসলে দেখেছি লবণের কিন্তু অনেক সংকট। অনেকেই কিন্তু আসলে লবণ না থাকার কারণে তারা কিন্তু আসলে চামড়া রক্ষণাবেক্ষণ করার জন্য যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু তারা সম্পন্ন করতে পারেনি। এ ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে সরকার যে ঘোষণা দিয়েছিলেন যে দ্রুত লবণ আমদানি করা হবে, সেই লবণ কিন্তু এখনো পর্যন্ত আমদানি করা হয়নি বা তাদের কাছে এখনো পর্যন্ত সেই লবণ কিন্তু পৌঁছেনি। যে কারণে তারা কিন্তু আসলে এই লবণের যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের কারণে অনেক চামড়াই কিন্তু আসলে তারা সংরক্ষণ করতে পারছে না। চামড়া কিন্তু আসলে বিশেষ করে প্রথম দিন কোনো মসজিদ, মাদ্রাসা বা এই জাতীয় যে প্রতিষ্ঠান অর্থাৎ মৌসুমী যে ব্যবসায়ী, তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে চামড়াটি সংরক্ষণ করেন। তো এখনো পর্যন্ত আসলে মৌসুমী ব্যবসায়ীরা এই বিষয়টি লবণ সংকটের কারণে কিন্তু তারা আসলে এখনো পর্যন্ত সেই চামড়াটি সুষ্ঠুভাবে যে সংরক্ষণ করা হবে সেই সংরক্ষণ কিন্তু তারা করতে পারছেন না। জিয়াউল হক, আমরা জানি যে প্রতি বছরই কিছু কিছু অভিযোগ পাওয়া যায় যে চামড়া দেশের বাইরে পাচার হয়ে যায়। এই বছর সেই রকম তৎপরতা দেখছেন কিনা, বিশেষ করে যখন চামড়া কেনা বেচা অনেক কম হচ্ছে? এ বিষয়ে আসলে আমি চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বা সেক্রেটারির সাথে যখন কথা বলেছি, তারা আসলে যে বিষয়টি বলেছেন, যখন চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে না বা তারা ন্যায্য মূল্য পাবে না, তখন কিন্তু আসলে একটি শক্তিশালী সিন্ডিকেট, আমাদের যেহেতু সীমান্তবর্তী জেলা যশোর এবং 142 কিলোমিটার সীমানা যশোরে, এখান থেকে আসলে কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সময় চামড়ার ভালো দাম পাওয়া গেছে তখনই কিন্তু অনেক চামড়া পাচার হয়ে গেছে। এবার যেহেতু চামড়ার খুবই দাম কম এবং তারা প্রক্রিয়াজাতকরণ করতে পারছে না লবণের অভাবের কারণে, সুতরাং এবার চামড়া পাচার হওয়ার আশঙ্কা কিন্তু তারা সবচেয়ে বেশি করছেন। এবং তারা বলছেন যে আসলে একটি সিন্ডিকেট, একটি শক্তিশালী সিন্ডিকেটই আসলে মূলত চামড়ার বাজার অস্থিতিশীল করার জন্য এবং দেশ থেকে চামড়া পাচার করার জন্য তারা কৌশলী কিন্তু আসলে এই পন্থাটি বেছে নিয়েছেন। অর্থাৎ সরকার বা খুচরা ক্রেতা তাদের সাথে আলাপ আলোচনা না করেই কিন্তু আসলে এই দাম নির্ধারণ করা হচ্ছে, এমনটি মনে করছেন কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা। জিয়াউল হক, আমরা একটু
ঈদের আগের প্রসঙ্গে জানতে চাই যে ঈদের আগে অন্যান্য বছরগুলোতে আমরা দেখি পশু বিভিন্ন চোরাচালানির মাধ্যমে দেশে চলে আসে, এই বছর কি সেটা রোধ করা সম্ভব হয়েছিল? প্রথম দিকে আমি আসলে যে বিষয়টি নিউজ করার সময় দেখেছি যে আমাদের দেশে কিন্তু পশু পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল পর্যাপ্ত পরিমাণে ছিল, এবং হাটগুলোতে আমি দেখেছি যে কোনো কোনো হাটে অর্থাৎ যশোরে যে বড় হাটগুলো বসে সেই হাটগুলোতে 15,000 20,000 পর্যন্ত গরু এসছে এমনটা দাবি করছিল হাটের ইজারাদাররা। কিন্তু শেষ দিকে এসে যে বিষয়টি আসলে দেখতে পেয়েছি যে শেষের 3 দিন অর্থাৎ ঈদের আগে 3 দিন পর্যন্ত কিন্তু ভারতীয় গরু কিন্তু বিপুল পরিমাণে আমাদের দেশে ঢুকেছে বিভিন্ন সীমান্ত পথ থেকে। আমরা যেহেতু পুটখালীকে আমরা জানি যে পুটখালী গরু ঢোকার সবচেয়ে বড় করিডর দক্ষিণ অঞ্চলের, কিন্তু এবার আসলে পন্থাটি ঘুরিয়ে দিয়েছে আর কি ব্যবসায়ীরা। পুটখালী ছাড়া তারা বিভিন্ন যে সীমান্তগুলো আসলে সেভাবে লাইমলাইটে নাই সেই সীমান্ত পথ থেকে কিন্তু ভারতীয় গরু এবছর ঢুকেছে। এবং এই সময় ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করেছেন যে গত বছর কিন্তু একই পদ্ধতিতে, গত বছর যেহেতু গত বছর কোরবানি ঈদের আগে প্রায় 4 থেকে 5 মাস ভারতীয় গরু আসা বন্ধ ছিল, কিন্তু ঈদের মাত্র 2-1 দিন আগে কিন্তু ভারতীয় গরুগুলো যেভাবে ঢুকেছে এবারও সেই একই অবস্থায় একই পন্থায় কিন্তু ভারতীয় গরু ঈদের মাত্র 2-3 দিন আগে বাংলাদেশের বাজারে বা হাট বাজারগুলোতে সীমান্তবর্তী হাট বাজারগুলোতে ফলে বিকল্প পথ ব্যবহার করা হয়েছে। এখন যদি চামড়াও পাচার হয় সেটা এই ধরনের বিকল্প পথেই হতে পারে। হ্যাঁ, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ী। কারণ যেহেতু আসলে যে জায়গাগুলো এখনো পর্যন্ত চিহ্নিত সেই জায়গায় পুলিশ বা বিজিবি তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা সবসময় নজরদারি করেন। যেহেতু অনেক দীর্ঘ সীমান্ত এলাকা এবং সে তুলনায় কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু অনেক কম, বিজিবির সদস্য তুলনামূলক যেহেতু অনেক কম, সুতরাং যারা চোরা কারবারি তারা ভিন্ন পন্থা অবলম্বন করেন এবং তারা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে তারা এবারও ভিন্ন পথ অবলম্বন করে যে পথে সরকার মানুষজন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকেন না সেই পথ থেকে তারা চামড়া পাচার করবেন এমনটি আশঙ্কা করছেন। জিয়াউল হক হাজিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকিং ইচ্ছে আরও একটা বিরতি। ঈদের আগের দিন কোরবানির পশুর দাম আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন ব্যাপারীরা। দুদিন আগেও যে দাম হাঁকা হচ্ছিল শেষ দিনে তা অর্ধেকে নেমে আসে। সকালে রাজধানীর বেশ কটি হাটে গিয়ে দেখা গেছে হাটে তোলা প্রায় 30% পশু অবিক্রিত রয়ে গেছে। ঈদের জমজমাট পশুর হাট শেষ হলো ব্যাপারীদের হতাশার মধ্য দিয়ে। শুরুতে দাম ভালো থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর হাটগুলোতে বাড়ে পশুর সংখ্যা, পড়তে থাকে দাম। 80 থেকে 85 মতো দাম হয়েছিল, আজকে কেউ 50, 55, 40ও বলে। আনছিলাম 50-60টি গরুর দাম ছিলাম, সে গরুর দাম করতেছে 25, 20, 22। এত লস দিয়ে গরু বেচবো কেমনি? 2 দিন আগে না বেশিয়া ভাবলাম যে তাহলে এদের আগের দিনকে হয়তো আমরা কিছু পয়সা নিয়ে যাব, এইটা ভাবে না দিয়ে এই এদের একদিন আগে বেশ পেয়ে যায় মোটামুটি গরু প্রতি 20,000 30,000 করে নাই। গত ঈদেও শেষ দিকে ক্রেতার চাপ ভালো থাকায় মিলেছে দাম। এবারও বিক্রেতারা সে আশায় থাকলেও বাস্তব চিত্র ছিল ঠিক এর উল্টো। যেমন 95,000 গরু 70,000 টাকা দাম হয়, যার জন্য ফেরত নিয়ে যাচ্ছে। আমরা পুষে আনছি, কিনে আনছি, একটা গরু তো ব্যবসা করে লস হয়েছে, একটা গরুতে 10,000 15,000 করে লস। অনেক ব্যাপারী বাড়তি দামের আশায় প্রথম দিকে পশু আটকে রাখায় দাম ছিল চড়া। শেষ বাজারে নতুন করে আমদানি বাড়ায় দাম অর্ধেকে নেমে এসেছে বলে জানালেন ক্রেতারা। গরুর দাম অনেক চড়া ছিল, গরু নেওয়া মুশকিল ছিল, অনেক ঘোরাফিরে আমরা করেছি, দাম ছাড়তা ছিল না, যার কারণে আমরা অপেক্ষা ছিলাম গরুর দাম কম হইলে আমরা নিতে পারবো। তো এটা আজকের বাজারে মোটামুটি কম পাইছি। কালকে যা দেখছি তার চেয়ে আজকে 10-20,000 কমে কিনতে পারছি। মনে করেন আগে যেটা চাইছে 70-75, এটা এখন 45-40-এর ভিতরে পাওয়া গেছে। হাটে ক্রেতা কমে যাওয়া ও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা নিয়ে ঈদের দিন বাড়ি ফিরছেন ব্যবসায়ীরা। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ কোরবানির পশুর দাম কমে যাওয়ার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সৈয়দ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং বরিশাল থেকে ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। আনোয়ারুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে গত
কালকে আমরা যেটা দেখলাম যে হঠাৎ করেই পশুর দাম অনেক কমে গেল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কি কারণে দামটা কমেছে মনে হয়? আমি এখানে খুলনা যে সিটি কর্পোরেশনের যে জোড়া গেটে হাট আছে ওখানে ছিলাম। তো আমি দেখলাম যে বৃষ্টির পরে দামটা একটু কমে গেল, লোকজন চলে গেল। তো বেশিরভাগ পশু এর আগেই বিক্রি হয়ে গিয়েছিল, অল্প কিছু ছিল এবং আজকে সকালেও কিছু পশু ছিল এখানে। কিন্তু এমনিতে সামগ্রিকভাবে বাংলাদেশে পশু উৎপাদন যা হচ্ছে তার চাইতে কি আপনার চাহিদা অনেক কম, নাকি এটার কোনো মানে চিত্র আমাদের কাছে কি আছে? হ্যাঁ আছে, আমাদের তো আসলে প্রথমে তো চাহিদা বের করা কঠিন। তারপরে আমাদের যেমন আমি খুলনা জেলায় যেহেতু প্রতিনিধিত্ব করি, তো খুলনায় আমাদের বেশি ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, গত বছর 38,000 গরু কুরবানি হয়েছিল। তো এবার আমার ধারণা যেটা, এটা 40,000 ছাড়িয়ে গেছে। তো আমাদের হাতে ছিল প্রায় 64,000-এর মতো। আর খুলনা জেলার একটা ব্যাপার রয়ে গেছে, এটা ঘের প্রধান এলাকা, এখানে উৎপাদন কম হয়। তো আশেপাশে উপজেলার থেকে এখানে গরু আসে, প্রতি বছরই আসে। যেহেতু এটা মেট্রোপলিটন শহর এলাকাতে গরু পালন করা যায় না। তো এমনি সার্বিকভাবে যে উৎপাদন আমাদের যথেষ্ট, আমরা স্বয়ংসম্পূর্ণ বলে আমি মনে করি। উৎপাদনটা কি তার মানে মনে হচ্ছে অন্তত খুলনার প্রেক্ষিতে বলছেন যা প্রয়োজন তার চেয়ে একটু বেশিই ছিল? জি, খুলনা অন্তত এখানে ওই যে অতিরিক্তই ছিল এবং বেশ কয়েক পশু এখান থেকে নিয়ে যাওয়া, মানে পরে সরাই নিয়ে গিয়েছে, বিক্রি করতে পারে, প্রয়োজন চাহিদা মিটে যাওয়ার পরে উদ্বৃত্ত ছিল। এমনি যদি দেশের পরিপ্রেক্ষিতে জানতে চাই যে সারা দেশেই গরুর সংখ্যা আমরা যেটা দেখছি প্রায় 30 ভাগ বেশি, এইটি কি আসলে আমাদের উৎপাদনের জন্যই নাকি অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে, যেটা আমরা অন্যান্য বছরও দেখি যে বিদেশ থেকে গরু চলে আসা? যদিও এবছর বর্ডার সিকিউরিটি যারা আছেন তারা দাবি করছিলেন যে বর্ডার প্রোটেক্টেড আছে, কোনো ধরনের পশু আনতে দেওয়া হয়নি। এটা কি মনে হয় যে বাইরে থেকে পশু এসে থাকতে পারে, ডক্টর আনোয়ার? অন্তত আমি খোঁজ নিয়েছি, আমার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট সাতক্ষীরা আছে, ওখানে আমাদের কোয়ারেন্টাইন সেকশন আছে, আমি ওখান থেকে খোঁজ নিয়েছি, ওখান দিয়ে ইন্ডিয়ান গরু আসেনি। যশোরও এমনি জিজ্ঞাসা করে দেখেছি, ওরাও বলছে যে খুব একটা গরু আসেনি। আর আরেকটা জিনিস যেটা ঘটেছে, মূলত যেটা নীরবে ঘটেছে, 2012 সালের থেকেই গরুর মাংসের দাম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে চাষিরা এটা উৎপাদন করতে আগ্রহী হয়েছে এবং গত 2-3 বছর উৎপাদন অনেক বেড়েছে এবং আমাদের চাহিদা পূরণ হচ্ছে। আমাদের এখন বিদেশি গরুর প্রয়োজন হচ্ছে না। ডক্টর আনোয়ারুল ইসলাম, মুরাদ আহমেদ, আপনারা সঙ্গে থাকেন। আমরা একটা বিরতির পর মুরাদ ভাই আপনার কাছে ফিরে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। কোরবানির পশুর দাম কমা নিয়ে আমরা কথা বলছিলাম, চলে যাচ্ছি মুরাদ আহমেদের কাছে বরিশালে। মুরাদ ভাই, দাম কমার বিষয়টা বরিশালে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে জাহিদ ভাই, আমি যখন গতকালকে রাতে বিভিন্ন হাটে পর্যাপ্ত পরিমাণ পশু, মানে ছাগল এবং গরু দেখছিলাম, তখন আমার ধারণা ছিল যে বরিশাল কি এবার কুরবানি কম দেয়া হচ্ছে নাকি। কিন্তু আজকে আমি চামড়া বাজারের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখলাম যে গত বছরের টালিতে তারা সন্ধ্যার আগ পর্যন্ত 10,000 চামড়া সরবরাহ করেছিল, এবার 11,300, অর্থাৎ কুরবানির ঠিক তার স্বাভাবিক নিয়মে হয়েছে। তো সেক্ষেত্রে যেটা আমার এখান থেকে অর্জিত যে জ্ঞান, সেটি হচ্ছে যে আসলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমন্বয়হীনতা ঘটেছে। আর ওদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে আসলে গৃহস্থালী থেকে এবার গরু বিক্রিটা বেশি হয়েছে, আর
প্রথম দিকে গরু বিক্রিতে একটা গুজব রটানো ছিল বরিশালে এরকম যে এবার ভারতীয় কোনো গরু আসছে না, বাইরের গরু আসছে না, সুতরাং স্থানীয় গরু এটা কিনে নিতে হবে আগে ভাগে, শেষ পর্যন্ত গরু পাওয়া যাবে না। এই ধাক্কায় কিন্তু প্রথম দিক থেকে গরু চলে যায়। আমাদের বরিশালে গতকাল বিকেল পর্যন্ত একটা ভালো অবস্থান ছিল, কিন্তু সন্ধ্যার পরে যে ধস নামে সেই ধস আর মানে উতরানো যায়নি। আমি এরকম অবস্থা বরিশালে কোনোদিন দেখিনি। একজন পাইকারকে জিজ্ঞেস করেছিলাম যে তার অবস্থা কি, উনি বরিশালে একটা ফার্ম নিয়ে থাকে, তো তিনি বলেছেন যে গত শুক্রবার তার যে দুটো ষাঁড়ের দাম উঠেছিল 5,40,000 টাকা, সেটি শনিবার দেবে আসে, শনিবার দুপুরে সেটি চলে আসে 2.5 লক্ষ টাকায়, এবং গতকাল সেটি 1,60,000 টাকা বলার পর তিনি সেটি নিয়ে গেছেন। এখন সেটি বিক্রি করবেন কসাইদের কাছে, কসাইরা সেই দুটোর দাম বলেছে 15 দিন পর কিনবে 4 লক্ষ টাকা, 400 টাকা করে কেজি। এখন এই অবস্থা আমরা দেখেছি পাবনা থেকে 65টি গরু নিয়ে এসেছিলেন যিনি, তিনি 65টি গরু ফেরত নিয়ে গেছেন। জানবে একটা কথা একটু বলে রাখি যে শনিবার পর্যন্ত বরিশালের মার্কেট গেছে পুরো টাইট, এবং গতকাল বিকেল পর্যন্ত মার্কেট গেছে কখনো উত্তপ্ত কখনো ঠান্ডা। এটা মূলত শনিবার রাতে বরিশালে 100 ট্রাক গরু ঢোকে। এরা বলছেন যে এরা কুষ্টিয়া থেকে গরু হঠাৎ করে নিয়ে এসছেন। 100 ট্রাকে প্রায় 1000 গরু একটা হাটে নামে, সেই হাটে আসলে স্থিতিশীল অবস্থা থাকার কথা না। ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরে।